নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের রাজ্যে সিবিআই তদন্ত নিয়ে যদি সবচেয়ে বেশি কারোর আস্থা থাকে, তার নাম হলো শুভেন্দু অধিকারী, এবং দ্বিতীয় ব্যক্তি হলেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারা বিভিন্ন মামলাতেই হাইকোর্টে গত কয়েক বছর আপনারা দেখেছেন যে বিভিন্ন ইস্যুতে হচ্ছে সিবিআই তদন্ত চেয়ে তারা হাইকোর্টে দরবার করেন, এবং যে মামলা পুলিশ অনায়াসেই করতে পারেন সেসব মামলা তো অনেক সময় দেখা গিয়েছে তারা সিবিআই তদন্ত চেয়েছেন। তো যাই হোক, তাদের একটা সিবিআই প্রতি বিরাট একটা আস্থা আছে, কিন্তু তারা জানেন যে গত কয়েক বছরে সুপ্রিম কোর্টে বা বিভিন্ন হাইকোর্টে দেশে সিবিআই তদন্ত নিয়ে নানান প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে সিবিআই কে। তাদের তদন্ত দেরি, সময় চার্জশিট না দেওয়া, এবং চার্জশিট দিলেও হচ্ছে সেই মামলা তদন্ত শেষ না করা, শেষ করে কাউকে দোষী সাব্যস্ত করা বা মামলার নিষ্পত্তি যেটা বলে সেটা সিবিআই করে না বা করতে পারছে না। তা সত্ত্বেও হচ্ছে তারা কিন্তু সিবিআই তদন্ত নিয়ে বারে বারে হচ্ছে হাইকোর্টে দরবার করেন, এবং সিবিআই মামলা নেওয়া মানেই সবাই ধরে নেয় যে এটা এবার বছরের কয়েক বছর ধরে এটা গড়াবে এবং এই চার্জশিট একটা দিয়ে দেবে সিবিআই, কারণ অভিযুক্ত যাতে জামিন না পায়, এবং তারপরে সেই মামলার ট্রায়াল শুরু হবে না, ট্রায়াল মানে বিচার পর্ব শুরু হবে না, এবং তারপরে একটা সময় যাওয়ার পরে যখন বিচার পর্ব হবে না তখন অভিযুক্তরা যে কোর্টের কাছে জামিন চাইবে যে হয় বিচার শুরু করা হোক, না হয়তো আমাদের জামিন দেওয়া হোক। তারপর অভিযুক্তরা জামিন পাবে, তারপরে সে মামলা কত বছর গড়াবে, সে মামলা কবে ট্রায়াল শুরু হবে কেউ জানে না। এরকম বছরের পর বছর মামলা পড়ে থাকবে। এটা হচ্ছে এখন সিবিআই এর এখন একটা হিস্ট্রি হয়ে গেছে, এটা এখন সবাই জানা হয়ে গেছে। এটাই এখন সিবিআই কে তদন্ত দিলে তার ভবিতব্য এরকম একটা দাঁড়িয়েছে। এবং আপনাদের এখানে আপনারা দেখেওছেন যে গত বছর, বেশি দিনের ঘটনা নয়, এই আরজি করে যে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা যে তদন্ত 5 দিনের মাথায় সিবিআই তদন্ত নিল তদন্তভার। যদিও একটা পার্ট হচ্ছে যেটা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে, এবং তারপরে তার বিচার পর্বটা শেষ হয়েছে এবং সঞ্জয়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আমি যেটা এই ঘটনাটা ঘটার পরে এবং তারপরে দুজন অ্যারেস্টের আগেই আমি বলেছিলাম যে আরজি করে সন্দীপ ঘোষ, মানে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সিবিআই কিন্তু অ্যারেস্ট করবে, এবং সিবিআই সন্দীপ ঘোষের ব্যাপারে প্রমাণ থাকুক না থাকুক সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করবে, এবং তারপর দেখা গেল যে তার মাসখানেক বাদে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো। এবং যে আমি এও বলেছিলাম যে সিবিআই যদি প্রমাণ করতে নাও পারে বা হাতে প্রমাণ না নিয়েও অ্যারেস্ট করে, কিছু থাকে অ্যারেস্ট করার কিছু থাকে, তা সত্ত্বেও তাকে বুক করবে, কারণ হচ্ছে ওখানে একটা রাজনৈতিক চাপ আপনারা বুঝতেই পারছিলেন, কারণ মামলা নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীরা সন্দীপ ঘোষ বা পুলিশের আধিকারিকদের হেফাজতে নেওয়ার একটা দাবি তুলছিলেন, এবং পরিষ্কার যে দিল্লির প্রভুরা যেরকম নির্দেশ দেবে সেরকম ভাবে সিবিআই কাজ করবে। তার ফলে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো, এবং হচ্ছে পুলিশ আধিকারিক হিসাবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, তাকেও অ্যারেস্ট করা হলো। কিন্তু আপনারা দেখলেন যে প্রায় ধরুন সেপ্টেম্বর মাস আসতে চলেছে, প্রায় 1 বছর গড়িয়ে গেছে, এখনো কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু দিতে পারেনি। তারা জামিনও পেয়েছেন খুন ধর্ষণের মামলায়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদিও আর্থিক দুর্নীতির মামলা তদন্ত চলছে এবং সেটার বিচার পর্ব শুরু হয়েছে। তো এখন এইরকম এই চাপে পড়ে বা প্রবীরা বলেছে বা রাজনৈতিক একটা যদি কারো কোনো এর পিছনে থাকে কোনোভাবে এই লোককে গ্রেপ্তার করতে হবে, সিবিআই গ্রেপ্তারটা করে দেয়, তারপর হচ্ছে তারা তার বিরুদ্ধে হচ্ছে মামলার এইসব টিয়ে কি বলে প্রমাণ টমান সাক্ষ্য টাক্ষ্য খোঁজা শুরু করে। তো এদের দুজনের ক্ষেত্রে তাই হয়েছে। তো সবাই দেখেছে, এটা দেখছেও এখন যে সিবিআই চার্জশিট দিচ্ছে না, 1 বছর হয়ে যাচ্ছে, খালি বারবার কোর্টের থেকে যে সময় নিচ্ছে যে আমাদের আরো তদন্তের প্রয়োজন আছে, আমরা অমুককে জেরা করছি, তমুককে জেরা করছি, আরো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি, এই সব বলে কাটাচ্ছে সময়। আসলে দেবেটা কি? চার্জশিট দেওয়ার মতো কিছু তো নেই, দিতে হলে কিছু একটা থাকবে, তো একটা কিছু তো প্রমাণ তার লাগবে, সাক্ষ্য লাগবে। চাপে পড়ে অ্যারেস্ট করে দিলাম, এটা সিবিআই এখন চরিত্র হয়ে গেছে, এটা নিয়ে লোকে এখন সবাই জেনে গিয়েছে। তো এবার যেটা হলো যে খুব অদ্ভুত বিষয়, যে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল একটা মন্তব্য করেছেন, মানে কটাক্ষ করেছেন বলবো, খুব অপমানজনক। সেটা হচ্ছে যে খেজুরির একটা মামলা নিয়ে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর জেলায় জানেন খেজুরিতে একটা জলসা হয়েছিল গত 12 জুলাই। সেই জলসাতে দুটো অস্বাভাবিক মৃত্যু হয়। সেই মৃত্যুর মামলায় যারা মৃতদের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্ত দাবি করে মামলা হয়েছিল, সেই মামলায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিবিআই কে কেন তদন্তভার দেওয়া হবে না তাই নিয়ে তিনি বলেছেন যে সিবিআই এখন হচ্ছে গ্যালারি শো করে, তদন্তের নামে প্রদর্শনী হয়।
খুব অপমানজনক কথাবার্তা। একটা এরকম সর্বভারতীয় এজেন্সি, দেশের সবচেয়ে বড় হচ্ছে তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই নাম আছে, প্রচুর সিবিআই ভালো কেস করেছে এর আগে, কিন্তু এই মোদি জমানে এসে সিবিআই সম্পর্কে নানান যে কোর্ট নানান ধরনের মন্তব্য করে যাচ্ছে তাদের এই কর্মপদ্ধতি নিয়ে। তাই এরকম কটাক্ষ করেছে যে এই বিষয়টা নিয়ে, এবং তিনি বলেছেন যে এটা যে সিআইডি স্পেশাল যে ইনভেস্টিগেটিং টিম তৈরি করে হচ্ছে তদন্ত করবে, এবং আমি যে সিআইডি কে 1 মাস সময় দেবো, তদন্ত 1 মাস করার পরে তারা যে রিপোর্ট দেবে, যদি তাতে আদালত সন্তুষ্ট না হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন আছে কিনা তখন বিবেচনা করা হবে। যাই হোক, সেই জলসায় যে মৃত্যু হয়েছিল দুজনে, তাতে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা গিয়েছে। সেখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ময়নাতদন্ত হয়েছিল এবং এসএসকেএম এর যে ময়নাতদন্ত হয়েছিল, দুটি জায়গায় ময়নাতদন্তের রিপোর্টে একটা ফারাক দেখা গিয়েছে। একটা একজনের ময়নাতদন্তের ক্ষেত্রে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে এবং অন্যজনের ক্ষেত্রে আঘাতের চিহ্ন রয়েছে বলা হয়েছে। যদিও রাজ্যের তরফে এজি কিশোর দত্ত তিনি বলেছেন যে দেহে পচন ধরা এবং নাড়াচাড়ার সময় হচ্ছে সেটা সঠিকভাবে না নেওয়ায় হচ্ছে আঘাতের চিহ্ন হতে পারে, সেটাই হয়তো হয়ে থাকতে পারে এরকম একটা তিনি, এবং সেইটাই হচ্ছে আঘাতের চিহ্ন হিসাবে তো রূপ নিয়েছে। দেহ নাড়াচাড়া করার সময় হচ্ছে ঠিকভাবে সেটা মেনটেন করা হয়নি, সেই কারণে কোনো ধরনের ইনজুরি হতে পারে। তা এখন যেটা ব্যাপার হলো যে এইটা নিয়ে সিআইডি তদন্ত করুক বা করে কি রিপোর্ট দেবে সেটা কোর্টের বিষয়, কিন্তু এই সিবিআইয়ের প্রতি অনাস্থাটা যে তিনি দেখিয়েছেন তীর্থঙ্কর ঘোষ, এটা খুব সিগনিফিকেন্ট। অনেকেই মনে করছেন যে আসলে এতদিন অনেক মামলাতেই হয়েছে, হয়তো সিবিআই তদন্তের প্রয়োজন ছিলই না, পুলিশে তদন্ত করলেই হতো। কিন্তু এখন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, অস্বাভাবিক মৃত্যু, একটু যদি সেটা জটিল আকার নেয় কোনোভাবে, তখনই বিভিন্ন রাজনীতির কারবারিরা নেমে পড়েন এবং অনেক সময় পরিবারের লোকজনকে আইনি সহায়তা দেওয়া হয়, তারা ছুটে চলে আসেন হাইকোর্টে এবং এসে একটা সিবিআই তদন্তের দাবি করে বসেন, এবং তারপরে দেখা যায় যে সেই মামলাগুলোর ফেট কি হয়। সেই মামলাগুলো বছরের পর বছর হচ্ছে গড়াচ্ছে এবং তার কোনো নিষ্পত্তি নেই। এটা নিশ্চিতভাবে আমি আরজি করের যে অভয়ার মৃত্যুর ক্ষেত্রে বলতে পারি। তার পরিবারও হচ্ছে অনাস্থা প্রকাশ করেছিলেন এবং তাদের হয়ে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা সিবিআই তদন্ত দাবি করেছিলেন এবং সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। এখন সেই অভয়ার পরিবারই হচ্ছে সিবিআই কে গালমন্দ করছেন এবং তারা সিবিআই প্রতি অনাস্থা দেখাচ্ছেন। তো এখন এই বিচারপতির অনাস্থাটা হচ্ছে অনেকের কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে যে তিনি কি তাহলে এই মামলাটা তো সিবিআই তদন্ত করেনি, তা তিনি কি তাহলে মামলা তদন্তভার দেওয়ার আগে সিবিআই সম্পর্কে যখন এরকম কটাক্ষ করেছে, সিবিআই গ্যালারি শো করে, এখন তদন্তের নামে প্রদর্শনী হয়। তো আসলে কি এই সমস্ত যে সাম্প্রতিককালে সিবিআই যে রাজ্যে যে মামলাগুলো হয়েছে বা মামলাগুলো সিবিআই করেছে, তার হাল হকিকত দেখেই কি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ হচ্ছে এই ধরনের একটা কনভিকশনে পৌঁছেছেন? আমি বলতে পারবো না, কারণ মামলা ভেদেই হচ্ছে বিচারপতিরা বিচার করেন। এক একটা মামলা ক্যারেক্টার এক এক রকম থাকে, এক একটা ঘটনার যে বিভিন্ন ধরনের হয়, কোনোটার সঙ্গে কোনোটার মিল থাকে না। তো এরকম অস্বাভাবিক মৃত্যুর মামলা আগে এমনও দেখেছি, জাস্ট হচ্ছে পুলিশি তদন্তে ভরসা নেই, পুলিশ হয়তো তদন্ত তখনও করেনি বা তদন্ত করার বিশেষ সময়ও পুলিশ পায়নি। 3 দিন 4 দিন হয়েছে, যখন অভয়ার সময় হয়েছিল 4 দিনের মাথাতেই হচ্ছে অ্যাপিল করা হলো এবং পুলিশি তদন্তে অনাস্থা, এবং হাইকোর্ট সঙ্গে সঙ্গে হচ্ছে পুলিশি তদন্তে অনাস্থা যখন দেখিয়েছে, 5 জন লয়ার, অভয়ার পরিবার যে সবাই মিলে যখন দাবি জানাচ্ছে যে সিবিআই তদন্ত, তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিলেন। সেক্ষেত্রে পুলিশ তদন্তটা ঠিক করেছে কিনা, তদন্ত নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, তদন্ত নিয়ে কোনো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কিনা, এইসব বিষয় হয়তো হাইকোর্ট বিচার করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হয়েছে। এখন এই তীর্থঙ্কর ঘোষের এই মন্তব্যের পরে বা তার এই যে সিদ্ধান্তের পরে এখন অনেকে মনে করছেন যে আর বোধহয় যে হাইকোর্টে গিয়ে হচ্ছে সিবিআই তদন্ত চাইলেই বোধহয় পাওয়া যাবে না, কারণ সিবিআই যা খেলা দেখাচ্ছে বা খেল দেখাচ্ছে যেটা বলা যায়, তারপরে হয়তো এখন বিচারপতিরাও ভাবনা চিন্তা শুরু করেছেন যে মামলা নিয়ে আসলেই হচ্ছে পুলিশি তদন্তে আস্থা নেই, সিবিআই তদন্ত দেওয়া হোক, তা বোধহয় আর হবে না, সেই দিন বোধহয় শেষ হয়ে আসছে। এটা খুব হয়তো অশনি সংকেত শুভেন্দু অধিকারী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে, যারা কথায় কথায় সিবিআই তদন্ত দাবি করেন, তারা আদৌ হচ্ছে ভিকটিমের ফ্যামিলির জন্য তারা দাবি করেন নাকি রাজনীতির জন্য করেন আমি জানি না। তো এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। সেই অশনি সংকেতই কি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ দিয়ে গেলেন, এটা বোঝা যাবে আগামী দিনে যদি এই রকম ধরনের হচ্ছে তিনি আবেদন এলেই যদি এরকম খারিজ করেন বা সিবিআই তদন্তের বিষয়ে যদি তিনি মানে একবারে একটা অ্যাপিল শুনেই সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দেওয়া, এই পদক্ষেপগুলো যদি না নেন, তাহলে কিন্তু দিন ঘনিয়ে আসছে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী
দেবদাস ভট্টাচার্যকে আবার নতুন করে কিন্তু ভাবতে হবে যে আর হাইকোর্টে দ্বারস্থ হবো কিনা, বা পরিবাররা কোনো পরিবার তারাও হয়তো ভাবতে পারেন যে আগামী দিনে তারা কথায় কথায় সিবিআই চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হবেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।